ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, তোমার সাথে কুস্তি করে পারবো না। আচ্ছা, আপনি কি একটু বলবেন? আই এম জাবিল মারুত জনজাবিল। শিরি ফরহাদ, লাইলি মজনু, আনারকলি সেলিম, এদের কি কারো মিলন হয়েছে? তাই বলে ওদের ভালোবাসা তো মিথ্যে ছিল না। আমি তেমনি একজন টাইম ট্রাভেলার, নিজের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের এই ভালোবাসাকে আমি হারিয়ে যেতে দেব না। কি করে চিনলে? মা আমার ঘরে তোমার একটা বড় ছবি টাঙিয়ে রেখেছে না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, তোমার সাথে কুস্তি করে পারবো না। এসবের মানে কি? কে আপনি? আই এম জাবিল মারুত জনজাবিল। আমি জাহিদ কামাল। মনটা আমার বড়ই নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাধ্যি নেই। পুরনো দিনের মানুষ তো, তাই রসিকতাটাও একটু পুরনো ধাঁচের হয়ে গেল। সুকুমারকে এখনো ভুলিনি। আই এম সরি কামাল, এই জায়গাটা আমার জন্য সুইটেবল হয় দখল করে নিতে বাধ্য হলাম। না না না, দখলের কি আছে? এটা তো পাবলিক প্লেস। তুমি দেখে আমার উপর রেগে যাচ্ছ। নিয়মিত এক জায়গায় বসলে একটা অধিকার জন্মাতেই পারে। আমি নিয়মিত বসে একথা আপনাকে কে বললো? তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন? তবে তোমার জন্য আমি একটা সুন্দর জায়গা দেখে রেখেছি, ওই যে হাইবিসকাসের ঝোপটা। হাইবিসকাস? কাম অন ফ্রেন্ড, উত্তেজিত হলে মানুষ সব কিছু গুলিয়ে ফেলে। হাইবিসকাস মানে হচ্ছে জবা ফুল। তুমি তো বোটানিস্ট, তোমার তো এটা অজানা থাকার কথা না? ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমারটা আমি দেখছি। হাইরে, সাইডটা পর্যন্ত খায়া ফেলাইলাম, কিন্তু মায়ে কইছে তো করে কমও দিতে না, বেশিও দিতে না। এই চঙ্গাটা আলাদা করে রাখি। আর বাদাম খাবো, বাদাম বাদাম। ঝুমকো জবা বনের দুল, উঠল ফুটে বনের ফুল।
ঝুমকো জবা বনের দুল, উঠল ফুটে বনের ফুল। ওই যে হাইবিস্কাসের ঝোপ, ওখানেই কামাল অপেক্ষা করছে। হাইবিস্কাস? হোয়াট ডু ইউ মিন? হাইবিস্কাস জবা, বাংলার ফুল। ও আই সি। কামাল ওখানে আপনি কি করে জানলেন? আমি তো ওকে ওখানে পাঠালাম, তোমাদের এই জায়গাটা আমি দখল করে নিয়েছি তো তাই। ডিস্টার্বিং। আচ্ছা, আপনি কি একটু বলবেন? আই এম জাবিল মারুত জনজাবিল। পিকুলিয়ার তো। আপনাদের সব কিছু সন্দেহজনক। কোত্থেকে আসছেন আপনি? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। ডিসগাস্টিং। সবুজ পাতা ঘুমটা খুলে, ঝুমকো জবা হাওয়ায় দোলে, সেই দোলনের তালে তালে মন উড়ে যায় ডালে ডালে। বাদাম, আই বাদাম, আই বাদাম, আই বাদাম। এই কত করে? 1 প্যাকেট 10 টাকা। বাহ, তুমি ইংরেজিও জানো, ভেরি গুড। আমি বিদেশিদের সাথে ইংলিশে কথা বলি, এখানে কত বিদেশি আসে। আপনি বিদেশি না স্যার? আমি মানুষ। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। না স্যার, মানুষের মধ্যে দেশিও আছে বিদেশিও আছে। তোমার কথাও আমি ফেলতে পারছি না, যুক্তি আছে, তবে আমি কিন্তু মানুষ, দেশীয় না বিদেশীয় না। আপনি যেন স্যার কেমন কেমন। বাদাম নেবেন? আমার বাদাম 1 নম্বর, 1 ঠোঙ্গা 10 টাকা। 10 টাকা বেশি হয়ে যায়, একটু কম নাও। তোমাদের এখানে আবার দরাদরি হয়? কোনো পয়সা নেই, পোড়া নেই, একদম। না, এখানে একদমে কিচ্ছু পাওয়া যায় না, 2 টাকা কম রাখো। না স্যার, একদম। স্যার, আপনি স্যার এই ঠোঙ্গাটা নিতে পারেন, একটু কম দাম, 8 টাকা। কেন 8 টাকা কেন? ভেতরে পচা টচা আছে নাকি? না, আমি পচা বাদাম বেচি না। তাহলে ওটার দাম কম হবে কেন? আমাকে বোকা পেয়েছো? না স্যার, আমি স্যার এখানে থেকে 4টা বাদাম খায় ফেলেছিলাম তো, সেই জন্যে। মা বলছে ওজনে কারো কম দিতে না, কারো ঠকাইতেও না। তাহলে ওটা আমাকে দিচ্ছ কেন? চিন্তা করুন, আপনার কাছে 10 টাকা নেই, এইটাতে একটু কম বাদাম আছে, এইটার দাম 8 টাকা, তাই আপনিও ঠকলেন না, আমিও কাউকে ঠকাইলাম না। বাহ বাহ, হিসাব নিকাশ তো খুব ভালো শিখেছো। পাটিগণিতের যাদব বাবু হার মানবে তোমার কাছে? হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি, সুন্দর। হোক সুন্দর, তাই বলে অদ্ভুত একটা লোক এসে আমাদের ওই জায়গাটা দখল করে নেবে? দেখো, ও আজ আমাদের আগে ওখানে এসে বসছে, ওর একটা অধিকার আছে না? এত সহজে সবকিছু মেনে নাও কেন তুমি? কেউ দখল করতে চাইবে আর তুমি ছেড়ে দিবা? এমনই তো হয়, দেখবে একদিন তোমাকেও আমার কাছ থেকে কেউ দখল করে নিয়েছে, তখন আমাকে নীরবে সহ্য করতে হবে। ব্যাপারটা কি এত সহজ? তুমি মেনে নেবা, আমি তো মানবো না, আর তোমাকেও মানতে দেবো না। দেখো ফারহানা, বিষয়টা তো সহজ না। তুমি বাবার একমাত্র আদরের দুলালি, তুমি এসব বুঝবে না। আমার কি মনে হয় জানো, ওই যে ওই লোকটাকে বাবাই পাঠিয়েছে নজর রাখার জন্য আমার উপর। হতেই পারে, তোমার বাবা একজন বড় পুলিশ অফিসার। হতে পারে না,
আই এম 100% শিওর অফ ইট। চুলের বাহারটা দেখো, সবুজ কালারের, তাতেই তো ধরা পড়ে যায়। একটা কাজ করি, চলো যাচাই করি আমরা। এসব ব্যাপার আমার কোনো ইন্টারেস্ট নেই, বাদ দাও, কোনো সিনক্রেটও করতে চাই না। আমরা এখানেই আছি, এখানেই থাকি। স্যার টাকা দিবেন না স্যার? ওহ ও ভুলে গিয়েছিলাম। এই নাও। আমার কাছে তো স্যার অত বড় নোটের ভাঙতি নেই, একটু ছোট নোট দেন স্যার। টাকাটার রং দেখেছো? সবুজ। সবুজ রং আমি ভালোবাসি। আমি চাই পৃথিবীটা দিনে দিনে আরও সবুজ হয়ে উঠুক, তাহলে মানুষের মনও সবুজ হয়ে উঠবে। তোমার মতো সবুজ মনের মানুষে পৃথিবীটা ভরে উঠবে। তখন পৃথিবী থেকে হিংসা হানাহানি সব বিদায় নেবে। প্রকৃতি হয়ে উঠবে নির্মল নিষ্কলুষ। স্যার আমি গরিব মানুষ স্যার, আমার ছেড়ে দেন, সব বাদাম বেচতে হবে, বেশি দেরি হলে মা চিন্তা করবে। আরে পাগল, মন খারাপ করছো কেন? এই তো তোমার টাকা, নাও। স্যার আপনি স্যার আমার কথা কিছু শুনতেছেন না। আমার কাছে তো স্যার এত বড় নোটটা ভাঙতি নেই, আমার এই টুকরি স্যার সব বাদাম বেচলে আমার এত টাকা হবে না। বোকা ছেলে, তোমাকে কোনো ভাঙতি ফেরত দিতে হবে না। আমার মা আমাকে বকবে, তিনি এসে পছন্দ করে না। আচ্ছা, আমি তোমার সব বাদাম কিনে নিলাম, তাহলে হবে তো? তাও স্যার হইব না, আমার বাদামের দাম তো স্যার এত না। তাতে কি, আমি তো নিজের ইচ্ছায় দিচ্ছি। মা বলেছেন গরিবে অপরাধ না, কিন্তু ভিক্ষা নেওয়া অপরাধ। খুব খাঁটি কথা। আচ্ছা বলো তো, তোমার বাদাম কি বাদাম? সেনা বাদাম স্যার। তাই বলে বাদাম কিন্তু চীন থেকে আসেনি, এসেছে দক্ষিণ আমেরিকা থেকে। আচ্ছা বলো তো, চীনা বাদামের ইংরেজি কি? পিনাট। পিনাট স্যার। গুড, ভেরি গুড। তুমি পরীক্ষায় পাশ করেছো। এই 500 টাকা তোমার পরীক্ষায় পাশের উপহার। মা আমাকে বকবেন স্যার? না, বকবেন না। আমি যাব তোমাদের বাড়িতে। আমরা তো গরিব মানুষ স্যার, আমাদের বাড়ি গেলে আপনার অনেক কষ্ট হবে। কে বলেছে তোমরা গরিব মানুষ? যাদের মন তোমাদের মতো সবুজ এবং নির্মল, তারাই তো পৃথিবীর সাচ্চা মানুষ। শোনো, তার আগে তুমি এক কাজ করো, ওই যে দুজন বসে আছে না, ওদেরকে 1 ঠোঙা বাদাম দিয়ে এসো। বলবে জাবিল দিয়েছে। যাও। আরে না না বাবা, বললাম গাড়ি দিতে হবে না, এই যে সিএনজি বা রিক্সা নিয়ে চলে আসবো। বাবা আমি তো বড় হয়েছে না, একটু বিশ্বাস করো, একটু আমাকে আমার মতো থাকতে দাও। জি বাবা, ওকে ওকে, টেনশন নিও না। বাবা আজকাল না একটু বেশি টেনশন করে। এইটা কি স্বাভাবিক না? মেয়ে বড় হচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে ঘুরে বেড়াচ্ছে, এইসব খেয়াল রাখাই তো বাবা মার দায়িত্ব। ভাবছি কি আছে কপালে। উই শুডেন্ট ড্রিম ফর ইম্পসিবল। মানে কি বলতে চাও তুমি? তোমার আমার ঘর বাঁধার স্বপ্ন অসম্ভব। কেন? কারণ তোমার বাবা প্রতাপশালী ও ধনী, আর আমি গ্রাম থেকে আসা প্রায় এক বেকার যুবক। তোমার পাশে দাঁড়ানোর কি যোগ্যতা আছে আমার? এইসব কেন বলছো তুমি? তুমি এটা দেখছো না, তুমি ব্রিলিয়েন্ট, ব্রাইট এন্ড স্মার্ট, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি ভালো মনের একটা মানুষ। মনটা ভরিয়ে দিলে। কিন্তু বৃত্তে তোমার বাবার অবস্থান অনেক উঁচুতে, তিনি এই অসম সম্পর্ক কেন মানবেন? তো স্বপ্ন থেকে আমরা বাস্তবে ফিরবো, আর নয় দেখাশোনা। তুমি বাবার লক্ষ্মী মেয়ের মতো বাবার কথা শুনবে, তখন তুমি রাজরানী হয়ে যাবে, আর ভুলে যাবে এই কাঙ্গালকে। এই যে মিস্টার কাঙ্গাল, মনে আছে তুমি একদম আমাকে বলেছিলে সব ক্লাসিক প্রেমের গল্পগুলোতে কিন্তু ধনী গরিবের ঝামেলা আছে, কিন্তু ভালোবাসা তো তা নিয়ে ভাবে না। ঠিক, কিন্তু তুমি বলো, শিরি ফরহাদ, লাইলি মজনু, আনারকলি সেলিম, এদের কি কারো মিলন হয়েছে? তাই বলে ওদের ভালোবাসা তো মিথ্যে ছিল না। তো আমি লাইলি আর শিরির মতো দুর্বল না, আমি এই যুগের মেয়ে, পজিটিভ চিন্তা করি, আর পজিটিভ চিন্তা করতেই পছন্দ করি। ইউ নো, আ পজিটিভ থিঙ্কার অলওয়েজ অ্যাচিভস দ্য ইম্পসিবল। সে বাদাম পাঠাইছে। জাবিল সাহেব, ওই যে সবুজ চুলের টিকটিকিটা?
এই বাদামের টাকা নিয়ে যাও। না, জামিল সাহেব আমার সব বাদামের দাম দিয়ে দিছেন। স্ট্রেঞ্জ না, লোকটা পাগল মনে হয়। দেখতেও তো। নাও। চলো এবার তোমাদের বাড়িতে যাব। সত্যি যাবেন স্যার? অবশ্যই যাব, তোমার মার সঙ্গে দেখা করতে হবে না? স্যার আমাদের বাড়ি কিন্তু স্যার অনেক দূর। যত দূরেই হোক সেখানেই যাব। আপনার সাথে কি স্যার গাড়ি আছে? অবশ্যই আছে, গাড়ি আছে, ঘোড়া আছে, সব আছে। চলো। স্যার আপনার গাড়ি কই? গাড়ি এটা তোমাদের বাড়ি না? ও, এটা তো আমাদের বাড়ি। যাও তোমার মাকে ডেকে আনো, বলো আমি এসেছি। আসসালামু আলাইকুম বাবু, আপনাদের বাড়িতে বেড়াতে এলাম। ওয়ালাইকুম সালাম। আমার বাবুর কিছু হয়েছে ভাইজান? বাবরের কিছুই হয়নি, ও পরীক্ষায় পাশ করেছে, তাই ওকে নিয়ে চলে এলাম। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আসেন ভাইজান, ভিতরে আসেন। আচ্ছা ভাইজান, আপনি আমার একটা কথা খুলে কোন তো, আমার বাবুরি কি আপনার সাথে কোনো বেয়াদবি করছে? বাবু, আপনি কি ছেলেকে সেই শিক্ষা দিয়েছেন? আপনার ছেলে মানুষকে ঠকাতে শেখেনি, দান গ্রহণ করতে অসম্মান বোধ করে। আমি ওর পরীক্ষা নিয়েছি, ও পাশ করেছে, তাই খুশি হয়ে ওকে 500 টাকা পুরস্কার দিয়েছি। কাজটা আপনি ভালো করেননি ভাইজান। ছোটবেলা থেকে হালাল রুজি খাওয়া শিখতে হয়। হঠাৎ করে কিছু টাকা পাইলে স্বভাব নষ্ট হয়ে যেতে পারে। আমরা গরিব মানুষ ভাইজান। কে বলে আপনারা গরিব? কারো কি বলতে লাগে ভাইজান? বাবরের বাপে হঠাৎ করে মরে গেল। একটা এসএসসি পাস মেয়ের কোনো চাকরি আছে কোন? আর তাই ওই বাবরের বাদাম বেচা আর আমার কিছু সেলাইপত্র, এই মজুরি তো আমাদের রোজগার। ওর বাদামের মধ্যে একটা বাদামও পচা থাকে না, একটা বাদামও পোড়া থাকে না, ওজনেও কম দেয় না। ভাইজান, গরিব মানুষ বইলে কি হালাল রুজি খাওয়া যাইব না? হালাল রুজি খাইতে হইলে ওই বাদামে পচা দেওয়া আর ওজন কম দেওয়া তো ঠিক না। এ তো আল্লাহ তাআলার নির্দেশ। এটা যে মানে সে কি গরিব? তার বিশ্বাসের ভাণ্ডারে তো অনেক সম্পদ। এত ঐশ্বর্য বোধহয় পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদেরও নেই। দোয়া করবেন ভাইজান, এই এতিম বাপ মরা ছেলেটারে যেন মানুষ করতে পারি। আর ভাইজান, এই গরিব বোনটার বাড়িতে যখন আইসে পড়ছেন তখন খালি মুখে যাইতে পারবেন না। বাবু শোন, কালো মুরগিটা ধরে লয়, ওইটা তো ডিম দেয়।
ডিম দে তো কি হয়েছে, মেহমান না খেয়ে যাইব। বুবু শোনেন, আমার জন্য মুরগি জবাই করতে হবে না, আমার জন্য কোনো আয়োজন করতে হবে না, আমি এক্ষুনি চলে যাব। আপনি এখানে বসেন, আপনার সঙ্গে দুটো জরুরি কথা বলবো। বসেন বসেন। দেখেন, ভাইজান, এটা কি করে সম্ভব? এই মহিলা আমার মতো দেখতে হয় কি করে? এটি আপনি, তবে আজকের আপনি না, ভবিষ্যতের আপনি। বুবু মন দিয়ে শোনেন, আমাদের আর দেখা নাও হতে পারে। মনে করেন আমি একজন প্রবাসী, আমি দেশে একটা আদর্শ কারখানা ভিত্তিক সমাজ গড়তে চাই, যেখানে শ্রমিকরা পাবে ন্যায্য মজুরি, ন্যায্য মর্যাদা, ভালোবাসাও পাবে, বাসস্থান, চিকিৎসা, সন্তানের লেখাপড়া সব কিছু নিশ্চিত করা হবে, সবাই সন্তুষ্ট থাকবে, তাই মন দিয়ে কাজ করবে। কারখানার উন্নতি হবে, কারখানার উন্নতি হলে দেশেরও সমৃদ্ধি হবে, আমাদের দেখে অন্যরাও শিখবে। কি সুন্দর চিন্তা। আপনার মতো এমন করে যদি সবাই ভাবতো। সবাই ভাবেন, কেউ কেউ ভাবেন। এমন ভাবনার মানুষ যদি নানা ক্ষেত্রে কাজ করে, তাহলে পৃথিবী হয়ে উঠবে মানুষের বাসযোগ্য। কারখানার লাভের কিছু অংশ বিনিয়োগ করা হবে কারখানাকে সম্প্রসারণ করার জন্য, আর কিছু অংশ কারখানার শ্রমিক সহ সবাই আনুপাতিক হারে বোনাস পাবে। এই সব তো ভাইজান আপনার সব স্বপ্নের কথা, বাস্তবিক এইগুলো সম্ভব? এতদিন স্বপ্ন ছিল, আপনাকে দেখার পর থেকে মনে হচ্ছে এই স্বপ্ন বাস্তব হবে। আমি তো ভাইজান একজন সামান্য মানুষ, আমি কি করব? আপনি তো সামান্য নন, এত অভাবের মধ্যেও যে খাঁটি জিনিস সরবরাহ করে, কাউকে পরিমাপে ঠকায় না, সন্তানকে নিজের আদর্শে গড়ে তোলে, লোভ যাকে টলায় না, যে মানুষকে সহজভাবে ভালোবাসতে পারে, এমন একজন মানুষই তো আমি খুঁজছিলাম। আমার মনে এখন আশা জাগছে, ভরসা পাচ্ছি। বলেন ভাইজান, আমার কি করতে হবে? কারখানা গড়ার দায়িত্ব আমার, দেখাশোনার দায়িত্ব আপনার। আপনি মায়ের মমতা দিয়ে সব দেখাশোনা করবেন। আমাদের স্বপ্নের ভারসাম্যের সমাজ আপনিই গড়বেন, কেউ যেন কাউকে বঞ্চিত না করতে পারে সেদিকে দৃষ্টি দেবেন, আর আমাদের প্রোডাক্টের মান যাতে সঠিক থাকে সেদিকে খেয়াল রাখবেন। পারবেন না বাবু? ভাইজান, মনে হয় আমি পারবো। আপনাকে পারতেই হবে। লোভের আগুনে পোড়া পৃথিবীতে আমরা এক ভারসাম্যের সমাজ গড়ে তুলব। যুগে যুগে কিছু নির্লোভ মানুষের উপর দায়িত্ব পড়ে সমাজকে সুস্থ করার, পৃথিবীকে নির্মল করে তোলার। We shall overcome someday. খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে
বিরাট শিশু আনমনে খেলিছ। এটা খাচ্ছ না? নেবো তো, দাঁড়ান। আচ্ছা শোনো, আমরা না ছোট্ট একটা ফ্ল্যাট থাকবে, এটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। সুন্দর একটা ব্যালকনি, যেখানে অনেক রকমের ফুলের টব থাকবে। বেশি চেয়ে ফেললাম নাকি? একদম না। তারপর তারপর আমরা সারাদিন নিজের নিজের অফিসে বিজি থাকবো, সন্ধ্যায় দেখা করব, ব্যালকনিতে বসে চা খাবো একসাথে। ওয়াও, দারুণ রোমান্টিক লাইফ। কিন্তু রাতে ডিনার? ডিনার কেন? আমাদের সিটিমোর রেস্টুরেন্টগুলো আছে না, এক একদিন এক এক জায়গায় খাবো। দারুণ আইডিয়া, কিন্তু রাতে রান্না বান্না বিজনেস? কেন? তুমি কি আমাকে রাঁধুনি বানাতে চাও? আমিও রান্না করবো। আমি দিচ্ছি, শোনো। আরে আমি অস্ট্রেলিয়ান প্রজেক্টের আজকে পেমেন্ট পেয়েছি, সো আজকে আমি পেমেন্ট দিচ্ছি। আচ্ছা তো জান, আমি দিচ্ছি। কি কি ব্যাপার? আমার ওয়ালেটটা। হ্যালো কামাল, রিসেপশনে এসো, তোমার ওয়ালেটটা আমার কাছে। আসছি। বলবা তো? তোমার একটা পিক পকেট হয়ে গিয়েছিল। পকেট মার ছোড়া পালাবার সময় আমার সঙ্গে ধাক্কা খায়, পড়ে যায় ওয়ালেটটা। কিন্তু আপনি কি করে জানলেন এটা আমার? খুব সহজ, এর ভেতরে ফারহানের ছবি আছে, তোমার বিজনেস কার্ড আছে। ভাগ্যিস তুমি আমাকে জিজ্ঞেস করোনি, তুমি এখানে আছো আমি কি করে বুঝলাম? আচ্ছা তাই তো। এটার উত্তর দিয়ে একটু শক্ত হবে। কামাল, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কাল বিকেলে রমনা লেকে দেখা করবো। হাসপাতালে আমার পেশেন্ট আছে, আমি খুব ব্যস্ত, আসি। জ্ঞান ফিরেছে ঘন্টাখানিক আগে। নিশ্চয়ই ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। বাহ, আপনি তো ঠিকই ধরেছেন। একটা ব্যথা কমানোর ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এখন ঘুমাচ্ছেন। ডাক্তার, ওর স্মৃতিভ্রষ্ট হবার আশঙ্কা আছে, স্মৃতিটা অটুট রাখতে হবে। হতে পারে, কিন্তু এখনো নিশ্চিত বলা যাবে না। স্মৃতিটা অটুট রাখার একটা অল্টারনেটিভ চিকিৎসা পদ্ধতি আমার জানা আছে, সেটা প্রয়োগ করার এখনই সময়। আমি রোগীর কাছে যাচ্ছি। আরে পাগল নাকি? স্যারের অনুমতি ছাড়া ভিতরে যাওয়া যাবে না। আপনি বসুন প্লিজ। না না, বসতে পারবো না, এখনই সময়।
নাসরিন, তুমি দ্রুত সুস্থ হয়ে উঠছ, অতি দ্রুত। তোমার মনে পড়ে নাসরিন, সেদিন সন্ধ্যায় তুমি একা বাড়ি ফিরছিলে, শুধু একা। খুবই আনমনা ছিলে তুমি। একটা গাড়ি এসে তোমাকে ধাক্কা দিয়ে চলে যায়। তুমি ছিটকে পড়ো রাস্তায়, মাথায় প্রচণ্ড আঘাত পাও, অচেতন হয়ে পড়ো। আমি হঠাৎ সেখানে হাজির হই, তোমাকে কষ্ট করে দাঁড়াতে সাহায্য করি, তারপর নিয়ে আসি এই হাসপাতালে। তুমি খুব শিগগির সুস্থ হয়ে উঠবে, বাড়ি ফিরে যাবে। স্মৃতির এই সূত্রগুলো মনের মাঝে গেঁথে রেখো নাসরিন, সহজে মুছে যেতে দেও না, মুছে যেতে দিও না সহজে। আমি চাই নাসরিন, 2-3 দিন পর তুমি যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে, আমি নিজে এসে তোমাকে পৌঁছে দেব। তুমি সব সময় আমার পাশে থেকো, কখনো আমাকে ছেড়ে যেও না, কখনো না। সব সময় আমার পাশে থেকো তুমি, সব সময়। স্মৃতির মাঝেই বিস্মৃতি সব থাকে, হৃদয় তুমি অযুত বাঁকের নদী। চলার পথে কি গান শোনাও কাকে, শঙ্কা জাগে সাগর হারাও যদি। এই যে আচ্ছা, আপনি কে বলুন তো? আমি এক অনন্ত পথিক, তোমাদের কাছে অনাহুত অতিথি। আশ্চর্য, আপনি এরকম হেয়ালি করছেন কেন? নিজেকে রহস্যময় মানুষ হিসেবে প্রমাণ করতে চান, ঠিক আছে, কিন্তু আমার সাথে কেন? আচ্ছা, আপনি বলুন তো কে? আমি সৃষ্টিকর্তার এক রহস্যময় সৃষ্টি। তুমি আমার কথা বুঝবে কিনা জানি না। সব নিয়মেরই ব্যতিক্রম থাকে, আমিও এক নিয়মের ব্যতিক্রম মাত্র। আবারও হেয়ালি করছেন। দেখেন, এসব আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনার সেদিনের উপকারটার কারণে আমি এখানে এসেছি, আর তা না হলে আমি এখানে আসতাম না। নাকি এটাও আপনার সাজানো নাটক? ফারজানা বলছিল আপনি একটা টিকটিকি। ট্যাশ গরু গরু নয়, আসলে তো পাখি সে, যার খুশি দেখে এসো এর আপিসে। আপনি আবারও তামাশা করছেন, আমি আসি। শোনো, আজকে তোমাকে আমি আমার পরিচয় দেবার জন্যই এসেছি। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। তোমার আমার সারা পৃথিবীর কল্যাণের জন্যই এই বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। শোনো কামাল, আমি এই পৃথিবীর মানুষ হলেও তোমাদের মতো এই সময়ের মানুষ না। আমি কখনো অতীত, কখনো ভবিষ্যতে বাস করি। তোমার কাছে যা বর্তমান, আমার কাছে তা ট্রানজিশন পিরিয়ড। আমি একজন টাইম ট্রাভেলার, সৃষ্টিকর্তার এক খেয়ালি সৃষ্টি। আমি পথ ভোলা এক পথিক। আমার ইচ্ছার বাইরে তোমাদের বর্তমানে হাজির হয়েছি। ফারহানাকে নিয়ে তোমার একটা দুর্ভাবনা আছে, আমি বুঝতে পেরেছি। আপনি তো দেখছি আসলে একটা টিকটিকি।
ফারহানের বাবাকে গিয়ে বলে দিন যে আমি ওর যোগ্য নই, আমি ওর থেকে অনেক দূরে চলে যাব। রেগে যাচ্ছ কেন বন্ধু? আগে আমার সব কথা শোনো। আমি তোমাদের দুজনকে দেখছি সিডনির এক শপিং মলে, তা তো মিথ্যে হতে পারে না। আপনি আবার শুরু করেছেন? শোনো কামাল, তুমি যে অস্ট্রেলিয়ান রিসার্চ প্রজেক্টে কাজ করছো, ওরা তোমাকে রিসার্চ ফেলো হিসাবে সিলেক্ট করেছে। তুমি খুব শিগগির অস্ট্রেলিয়া যাচ্ছ। আপনার কথা যদি সত্যি হয় ভালোই হবে। আমি ফারহানের কাছ থেকে অনেক দূরে চলে যাব। এখানেই তো জমবে নাটক। ফারহানার বাবা তোমার কাছ থেকে তাকে দূরে সরাবার জন্য অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবেন। নিয়তি মিলিয়ে দিবে দুটি প্রেমিক হৃদয়ের জটিল অঙ্ক। মেলাবেন তিনি, মেলাবেন। আপনার কথা যদি সত্যি হয় তাহলে এই কথাগুলো আমাকে আগাম জানিয়ে আপনার লাভটা কি? আমি এক সবুজ পৃথিবীর স্বপ্ন দেখি। আমার প্রত্যাশা মানুষ বেঁচে থাক প্রকৃতির সন্তান হিসেবে, সবুজ বৃক্ষ লতা গুল্মের মাঝে সবুজ মনের মানুষ হিসেবে। এখানে আমার কি করার আছে? তুমি যখন গবেষণার অফার পাবে তখন তোমার অনেকগুলো অপশন থাকবে। আমার অনুরোধ, তুমি বেছে নেবে বৃক্ষের দ্রুত বেড়ে ওঠা এবং পরিণত হয়ে ওঠার গবেষণার বিষয়টি। এতে আমার লাভ কি? লাভ হবে মানুষের, লাভ হবে পৃথিবীর। যত পরিকল্পনায় করা হোক, এক হারে তো মানুষের সংখ্যা বাড়তেই থাকবে আর বৃক্ষের সংখ্যা কমতে থাকবে। এছাড়া মানুষ যতই বিকল্প উপকরণ ব্যবহার করবে ততই শ্যামল পৃথিবীর পরিবেশ নষ্ট হবে। মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠবে এই পৃথিবী। বৃক্ষের বেড়ে ওঠার গতি যদি মানুষের চেয়ে বেশি হয় তাহলে মানুষের কখনো বৃক্ষের অভাব হবে না, আর প্রকৃতিও হবে নির্মল এবং ভারসাম্যপূর্ণ। আপনার কথা আমাকে কনভিন্স করছে। দেখো কামাল, আল্লাহ তার পৃথিবীকে রক্ষা করবেন ঠিকই, কিন্তু আমার বিশ্বাস সেটা কোনো অলৌকিক উপায় নয়, সৃষ্টির সেরা মানুষের মনন ও মেধা দিয়েই। যুগ যুগ ধরে বিজ্ঞানের আবিষ্কার এমন করেই পৃথিবীর কল্যাণ করেছে। সবুজ পৃথিবীকে আরও সবুজ করে তোলার দায়িত্ব হয়তোবা তোমাকেই পালন করতে হতে পারে। কে জানে, চেষ্টা করতে তো দোষ নেই। তোমার সঙ্গে আবার আমার দেখা হবে কি? হতেও পারে আমার স্বপ্নের সেই সবুজ পৃথিবীতে। থ্যাংক ইউ মিস্টার জাবিল। সবুজ পৃথিবীর যে স্বপ্ন আমাকে দেখালেন, আমি সেই পৃথিবীর জন্য সারা জীবন কাজ করে যাব। আমার বিশ্বাসই হচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না? আমারই বদলে যাওয়া চেহারা।
তুমি অবাক করে দেওয়ার মতো বদলে গেছো, এটা সত্যি। তবে আমি এতক্ষণ মনে মনে তোমার কথাই ভাবছিলাম। বৃষ্টি কি শুধু বাইরেই হচ্ছে, মনের মাটিতে বাদলও ঝাড়া ঝরছে না? এসো ভেতরে, এসো এসো। তোমার কথা ভাবছিলাম আর তুমি চলে এলে। এটা কি স্বপ্ন না সত্যি? কিছুটা স্বপ্ন, কিছুটা সত্যি। এগুলো মিলেমিশে একাকার হয়েই তো তৈরি হয় আমাদের এক একটা জীবন। আর তার প্রতিটি ক্ষণকে উপভোগ করতে হলে জীবনের পেয়ালা ভরে পান করতে হয় অমৃত দুঃখ আর অমৃত সুখ। সুন্দর করে কঠিন কথা বলো নাকি কঠিন কথা সুন্দর করে বলো আমি বুঝতে পারি না। আমার কাছে তোমাকে বড়ই দুর্বোধ্য মনে হয়, বড়ই রহস্যময়। আমি তোমাকে একদম বুঝতে পারি না, একদম না। তুমি কে যাবে? আমি পথ ভোলা এক পথিক, এসেছি সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা। আমায় চেনো কি? চেনার কোনো উপায় রেখেছ যে চিনব? আচ্ছা, বৃষ্টির দিন তোমার ভালো লাগে? এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। কি বলা যায় যাবে? কি বলা যায়? এমনও ঘন ঘোর বরিশায়। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আজ আমি সত্যি কিছু কথা বলতে এসেছি, যা একান্ত আমার কথা, যা শুধুই তোমার জন্য। আমার মনে অনেক কথা জমে আছে, আগে আমার কথাগুলো শোনো। আমি তো সেদিন মরেই যাচ্ছিলাম, আল্লাহ তোমাকে পাঠালেন। তোমার যত্নে আবার নতুন করে জীবন ফিরে পেলাম। স্মৃতির মালা ছিঁড়ে গিয়েছিল আমার, একটা একটা করে তুমি তাও আবার গেঁথে দিলে। আজ থেকে বহু বছর আগে এরকম একটা দুর্ঘটনায় আমার বাবা আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। তারপর মা, ছোট ভাই বোন, ওদেরকে নিয়ে জীবনের কঠিন পথ চলতে চলতে
নিচের দিকে ফিরে তাকানোর আর কোনো অবসরই পাইনি। আমার বুকের মধ্যেও ভালোবাসার নদী ছিল। জীবনের মরুপথ পাড়ি দিতে গিয়ে কখন যে সেই নদী শুকিয়ে ধুধু বালুচর হয়ে গেছে আমি টেরই পাইনি। তোমার ভাই বোনরা কোথায়? ওরা এখন প্রতিষ্ঠিত, সংসার করছে, সবাই ভালো আছে, সুখে আছে। মাঝখান থেকে আমি একা হয়ে গেলাম, একদম একা। ভেবেছিলাম বাকি দিনগুলো এভাবেই কেটে যাবে, কিন্তু হঠাৎ করে জীবন মৃত্যুর দোলাচলে কুয়াশার মাঝখানে আমি তোমাকে দেখতে পেলাম। তোমাকে দেখার পর থেকে আমার বুকের মাঝে ভালোবাসার নদীটা কানায় কানায় পূর্ণ হয়ে গেল। আমার মনে এখন ঘর বাঁধার স্বাদ, কিন্তু আমি জানি আমার এই চাওয়াটা অন্যায়। নাসরিন, আমার কথা শোনো। সেই দুর্ঘটনার দিন পাশে এসেছিলাম নিতান্তই একজনকে সাহায্য করার জন্য, কিন্তু যেদিন হাসপাতালের বেডে তুমি স্মৃতি বিস্মৃতির চোরাবালির মধ্যে হারিয়ে যাচ্ছিলে, তোমার মুখের দিকে তাকিয়ে আমার খুব মায়া হলো। একটু পরেই বুঝলাম এ মায়া নয়, এর নাম ভালোবাসা। তোমার স্মৃতির মালা গাঁথার প্রক্রিয়া যখন শুরু হয়ে গেল, সেই অচেতন অবস্থায় তুমি বললে চিরকাল পাশে থাকবো। জীবনে পাওয়া ভালোবাসার প্রথম আহ্বান, সে যে কি আনন্দের উপলব্ধি। আমার বুকেও ভালোবাসার নদী জেগে উঠল। কিন্তু আমি তো জানি এমন স্বপ্ন দেখা আমার জন্য অপরাধ। একটু পরেই বুঝলাম এই মায়া নয়, এর নাম ভালোবাসা। তোমার স্মৃতির ভালোবাসার মালা গাঁথা যখন শুরু হয়ে গেল, সেই অচেতন অবস্থায় তুমি বললে চিরকাল তোমার পাশে থাকতে। জীবনে পাওয়া ভালোবাসার প্রথম আহ্বান, সে যে কি আনন্দের উপলব্ধি। আমার বুকেও ভালোবাসার নদী জেগে উঠল। কিন্তু আমি তো জানি এমন স্বপ্ন দেখা আমার জন্য অপরাধ। কেন যাবি? কেন আমরা আমাদের জীবন নিয়ে স্বপ্ন দেখতে পারবো না? আমার সব কথা শুনলে তুমি বিশ্বাসই করতে পারবে না, কিন্তু আমি জেনে শুনে আমার ভালোবাসার মানুষকে তো ঠকাতে পারি না। তুমি এমন কথা কেন বলছো যাবি? কিন্তু আমি তো জানি এমন স্বপ্ন দেখা আমার জন্য অপরাধ। কেন যাবি? কেন আমরা আমাদের জীবন নিয়ে স্বপ্ন দেখতে পারবো না? আমার সব কথা শুনলে তুমি বিশ্বাসই করতে পারবে না, কিন্তু আমি জেনে শুনে আমার ভালোবাসার মানুষকে তো ঠকাতে পারি না। তুমি এমন কথা কেন বলছো যাবি? তোমাকে পেলে আমার জীবন ধন্য হবে। আমাকে আর সব খুলে বলতেই হবে, তা না হলে তুমি অনেক কষ্ট পাবে, আমিও পাবো না। শ্রীন, আমি সৃষ্টিকর্তার এক খেয়ালের সৃষ্টি। আমার নির্দিষ্ট কোনো সময় বা কাল নেই। আমি এক অনন্ত পথিক। সায়েন্স ফিকশনে হয়তো পড়েছ টাইম ট্রাভেলারের কথা। আমি তেমনি একজন টাইম ট্রাভেলার। নিজের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। যে কোনো মুহূর্তে আমাকে অন্য কোনো সময়ে চলে যেতে হতে পারে। সে হতে পারে অতীত, হতে পারে ভবিষ্যতের কোনো সময়। তাই ঘর বাঁধার স্বপ্ন দেখা কি আমার উচিত? জাবিল, জাবিল, তুমি মহৎ। আমাদের এই ভালোবাসা ব্যর্থ হতে পারে না। আমাদের এই ভালোবাসাকে আমি হারিয়ে যেতে দেব না। আমরা আজই বিয়ে করব, আজই। ভেবে দেখো নাসরিন, আমাদের দাম্পত্য জীবন হতে পারে খুবই সংক্ষিপ্ত,
তোমার পাশে থাকা দিনগুলোই হবে আমার জীবনে ঐশ্বর্য। সোনামণির আমি একটা নাম রেখেছি জানো? জানি তো, নাবিল। তুমি কতবার বলেছ না? তোমার নামের না, আমার নামের বিল, নাবিল। জাবিলের ছেলে নাবিল। ওর মাঝে তোমাদের এই কালে আমার বেঁচে থাকার স্বাদ। পাকো, তুমি আমাদের সাথে চিরকাল থাকবে, চিরকাল।
সব কিছু বদলে গেছে। বিপুল জনারণ্যে কোথায় বাস করছে চেনা মুখগুলি? নাসরিন কেমন আছে, কোথায় আছে, কত বড় হয়েছে আমার নাবিল? কে জানে ওদের সাথে কি আমার দেখা হবে? হয়তো হবে না। কাল দিনের আলোয় একবার খুঁজতে হবে। কিন্তু টাইম টানেল এবার তো আমাকে দিয়েছে সংক্ষিপ্ত সময়। কত সময়, কত জনপদ, দিগ্ভ্রান্ত পরিব্রাজকের মতো ভ্রমণ করেছি, তার হিসেব নেই। কিন্তু 2012 সালের ঢাকা আমার জীবনপাত্র যেভাবে পূর্ণ করে দিয়েছিল, আর কোনো সময় আমাকে তা দিতে পারেনি। তাই তো এই শহরটা আমার এত প্রিয়। বাবা, তুমি কেমন আছো? তুমি কে? তুমি কে? তুমি বলো, কে তুমি? আমি নাবিল। তুমি তুমি সোনামণির আমি একটা নাম রেখেছি, জানো? জানি তো, নাবিল। তুমি কতবার বলেছ না? তোমার নামের না, আমার নামের বিল, নাবিল। জাবিলের ছেলে নাবিল। ওর মাঝে তোমাদের একালে আমার বেঁচে থাকার স্বাদ। পাগল, তুমি আমাদের সাথে চিরকাল থাকবে, চিরকাল। তুমি কি আমি নাবিল।
নাবিল, জি বাবা। আমার নাবিল, জি বাবা। আমার ছেলে নাবিল, কি করে আমি চিনলে বাবা? কি করে চিনলে? মা আমার ঘরে তোমার একটা বড় ছবি টাঙিয়ে রেখেছে না? তোমার মা কেমন আছে নাসরিন? মা নেই বাবা, তবে যতদিন বেঁচে ছিলেন তোমার কথা এতবার বলেছে যে লক্ষ মানুষের ভিড়েও আমি তোমাকে চিনে নিতে পারতাম। বাবা, আমি বাংলাদেশ মহাবিশ্ব গবেষণা কেন্দ্রের একজন রিসার্চ ফেলো। তোমার সাবজেক্ট? টাইম ট্রাভেল। তোমার সাবজেক্ট? ভেরি গুড। হয়তো তোমার জন্য একদিন আমরা আমাদের ইচ্ছে মতো টাইম ট্রাভেল করতে পারবো। ভেরি গুড, ভেরি গুড।